তাসনিম শুনতে পাচ্ছো? আনিশা? আসসালামু আলাইকুম মিস। সালাম। কেমন হচ্ছে সাবিকুন নাহার? বেরা কেমন আছো? আমার কথা শোনা যাচ্ছে? জি মিস, শোনা যাচ্ছে। তোমাদেরকে বললাম কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম মিস। জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। মিস, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত ক্লাসে অধ্যায় 7, তোমাদের সাথে কি ছিল আমার অধ্যায় 7 তোমাদের সাথে আলোচনা করেছি। জি মিস, আমি ইউটিউবে ভিডিওটা দেখে নিয়েছিলাম। অধ্যায় 7-এর একটা সৃজনশীল করিয়েছিলেন। হ্যাঁ, অধ্যায় 7 আমাদের সবগুলো সৃজনশীল কমপ্লিট হয়েছে। জি মিস। তারপর বোর্ডের কোশ্চেন করেছিলাম গত ক্লাসে, মানে দেখিয়েছিলাম বোর্ডের কোশ্চেন গুলো সাধারণত কেমন হবে। আজকে আমরা অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। সাবিকুন নাহার পড়ো। স্ক্রিনে দেখতে পাচ্ছো? স্ক্রিনে দেখা যাচ্ছে? জি মিস। পড়ো। মিস, রিডিং পড়বো? হ্যাঁ, রিডিং পড়ো। সবাই খাতা কলম সামনে রাখো, আমি মাঝে মাঝে একটু কাজ দিব, সেটা লিখে নিবে। পড়ো। ওকে মিস। রেওমিল ব্যবসায় লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ণয়ের পূর্বে লিপিবদ্ধকৃত হিসাবে নির্ভুলতা যাচাই করা একান্ত প্রয়োজন। গাণিতিক শুদ্ধতা যাচাই না করেই যদি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, তবে প্রস্তুতকৃত বিবরণী সঠিক তথ্য নাও প্রকাশ করতে পারে। হিসাব সংরক্ষণে যে সকল ভুল হওয়ার আশঙ্কা থাকে তা সতর্কতার সঙ্গে বিবেচনা করে খতিয়ানের উদ্ধৃত দ্বারা রেওমিল প্রস্তুত করা হয়। খতিয়ানে ডেবিট উদ্ধৃত সমূহের যোগফল ক্রেডিট উদ্ধৃত সমূহের যোগফলের সমান হলে ধরে নেওয়া হয় হিসাব গাণিতিকভাবে নির্ভুল হয়েছে। রেওমিল প্রস্তুতের ফলে সহজেই ভুল উদ্ঘটিত হয় এবং ভুল সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়। খেয়াল করো, দেখো আমরা যে হিসাব চক্রটা জেনেছিলাম, সেই হিসাব চক্রের প্রথম যে ধাপটা ছিল, প্রথম আমাদের লেনদেন শনাক্ত করা, লেনদেন মানে ধাপ ধাপ অনুযায়ী যেটা লেনদেন বিশ্লেষণ করা, তারপর জাবেদাভুক্ত করা, পাশাপাশি জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করা, এবং তারপরে হচ্ছে খতিয়ান থেকে তোমার রেওয়ামিল প্রস্তুত করা। তার মানে হিসাব চক্রের পঞ্চম ধাপ হচ্ছে আমাদের রেওয়ামিল। ঠিক তো? যদি ভুল বলি ধরিয়ে দিতে হবে। ঠিক বলেছি? আমাদের হিসাব চক্রের পঞ্চম ধাপ হচ্ছে রেওয়ামিল। ঠিক আছে মেয়েরা? জি মিস। হ্যাঁ, এই রেওয়ামিলের মাধ্যমে আমরা কি করি, যে লেনদেন শনাক্ত করলাম, তারপর বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করার পর ডেবিট ক্রেডিটের মাধ্যমে জাবেদা প্রস্তুত করলাম, তারপর জাবেদা থেকে আমরা বিভিন্ন হিসাবে আলাদা আলাদা খতিয়ান এর মাধ্যমে আমরা উদ্ধৃত নির্ণয় করলাম। আমরা সেই উদ্ধৃত মাধ্যমে কি করলাম, যে ডেবিট উদ্ধৃত ডেবিট দিকে রেওয়ামিলে এবং ক্রেডিট উদ্ধৃত রেওয়ামিলে ক্রেডিট দিকে। আমরা জেনেছি যে সম্পদ, খরচ এগুলো হচ্ছে ডেবিট দিকে যাবে সাধারণত, আর হচ্ছে আয় দায় এগুলো হচ্ছে আমাদের ক্রেডিট দিকে যাবে। এই যে বিষয়গুলো আমরা জেনেছি, উদ্ধৃতগুলো ডেবিট উদ্ধৃত এবং ক্রেডিট উদ্ধৃত দিয়ে রেওয়ামিল মিলবে। অনেক সময় দেখা যায় রেওয়ামিলের দুই পাশ যোগফল সমান হয়, কিন্তু সমান হলে অনেক কিছু অনেক ভুল ধরা পড়ে, আবার অনেক ভুল ধরা পড়ে না। আমরা এই রেওয়ামিলের অধ্যায় থেকে সেগুলো জানবো পর্যায়ক্রমে। এখন যেটা মূল কথা আমরা জানবো, সেটা হচ্ছে যে রেওয়ামিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়, এবং গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের ফলে পর যদি আমরা আর্থিক বিবরণীটা প্রস্তুত করি, তাহলে সেটা কি হবে, সঠিক এবং নির্ভুল হবে। আর যদি রেওয়ামিল প্রস্তুত না করে আমরা সেটি করি, তাহলে কি হবে, দেখো এখানে লেখা আছে যে প্রস্তুতকৃত বিবরণী সঠিক তথ্য নাও প্রকাশ করতে পারে। তারপরে হিসাব সংক্রান্ত যে সকল ভুল হওয়ার আশঙ্কা থাকে তা সতর্কতার সঙ্গে বিবেচনা করে খতিয়ানের উদ্ধৃত
দ্বারা রেওয়া মিল প্রস্তুত করা হয়। কিন্তু আমি তারপরে বলছি দেখো মিস আপনার কথাগুলো না আটকে আসতেছে। কথা আটকে আসছে। জি মিস, হঠাৎ করে মিডিলে থেমে গিয়েছিল একসাথে, পরে একবারে সাউন্ড আসতেছে। আচ্ছা এখন ঠিক আছে। জি মিস। আচ্ছা আমাদের হচ্ছে কলেজে মানে সবাই ক্লাস নিই তো, মোটামুটি সব টিচার অনলাইনে ক্লাস নেওয়াতে আমাদের নেটে প্রবলেম হয়, হটস্পট দিয়েও তোমার কভার হয় না, মানে মোটামুটি সবাই ক্লাস নিতে চায়, ক্লাস নিচ্ছে আপলোড দিচ্ছে, এটার জন্য যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি যেটা বলছি দেখো আমাদের হিসাবটাকে নির্ভুল করার জন্য আমরা রেওয়া মিল প্রস্তুতের পর আর্থিক বিবরণী প্রস্তুত করবো, কিন্তু আমি যেটা বলছি যে রেওয়া মিল প্রস্তুতের পরও অনেক সময় ভুল, যে ভুলগুলো ধরা পড়ে, যে ভুলগুলো ধরা পড়ে না, আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে, তারপর দেখো দেখো মোট ডেবিট সম্পদ আর ব্যয়, আর ক্রেডিট হবে কি মালিকানা সত্ত্ব দায় আয়। ডেবিট দিকে বসবে হচ্ছে সম্পদ এবং ব্যয়গুলো, আর ক্রেডিট দিকে বসবে মালিকানা সত্ত্ব দায় আয়। এখন বলো তো কেউ একটি উদাহরণ দাও, ডেবিট দিকে রেওয়া মিলের সম্পদ ব্যয় বলেছি, 5টা সম্পদের উদাহরণ দাও, 5টা ব্যয়ের উদাহরণ দাও, তোমাদের মধ্যে যেই পারো বলো। কেউ বলতে পারবে সম্পদ সংক্রান্ত লেনদেন, 5টি লেনদেন বলো যেটা ডেবিট দিকে হবে, এবং ব্যয় মালিকানা সত্ত্ব দায় আয় কর, আগে এই দুইটি বলো তো, দুই তিনটি বলো যাই পারো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানিশা নেটের সমস্যা, দেরি করে জয়েন হচ্ছে। জি মিস, নেটের সমস্যা। আচ্ছা দেখো সম্পদ কি কি হতে পারে সাধারণত আমরা জানি, মিস আসবাবপত্র হিসাব। হ্যাঁ আসবাবপত্র, তারপর আর কি, মিস সম্পদের ঘরে তো নগদ আসবে না। নগদান, তারপর ব্যাংকে জমা, সবাই একটু খেয়াল করো, নগদান মানে নগদ, ব্যাংকে জমা, তারপর কি প্রাপ্য বিল, বিনিয়োগ, বিনিয়োগ কোনো কিছু বিনিয়োগ করলে সেটাও তোমার সম্পদ, দালান কোঠা, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, এগুলো সব তোমার সম্পদ। যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ হয় তাহলে সেটাও তোমার সম্পদ। এখন বলো ব্যয়ের নাম বলো, ব্যয় 5টি ব্যয়ের নাম বলো। তোমাদের মধ্যে বলো একটা প্রতিষ্ঠানের 5টি ব্যয়ের নাম বলো, একটি প্রতিষ্ঠানে 5টি খরচের নাম বলো। মিস বেতন হিসাব। হ্যাঁ বেতন, তারপর তারপর বলো মিস বিজ্ঞাপন খরচ বা বিজ্ঞাপন, বিজ্ঞাপন হিসাব। তারপর ম্যাম ভাড়া হিসাব। হ্যাঁ ভাড়া, তারপর বেতন, বিজ্ঞাপন, ভাড়া, তারপর মনিহারি হিসাব, পরিবহন হিসাব, মিস পণ্য ক্রয় হিসাব। হ্যাঁ রাইট, পণ্য ক্রয় হিসাব, এগুলো হচ্ছে আমাদের খরচ। এখন আসো এর দিকে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের কোনটা মিস মেরামত হিসাব। ঠিক আছে সাবিকুন নাহার, আমরা সম্পদের ডেবিট দিকে সম্পদ এবং ব্যয় নিয়ে আলোচনা করেছি, এখন আমরা ক্রেডিট দিকে সাধারণত মালিকানা সত্ত্ব দায় আয়, মালিকানা সত্ত্বের কোনটা ক্রেডিটের দিকে প্রভাবিত করবে বলো তো, কোন হিসাবটা ক্রেডিট দিকে প্রভাবিত করবে। মালিক প্রতিষ্ঠানে কি নিয়ে আসলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়। মিস মূলধন। হ্যাঁ রাইট, মূলধন হলে কি হবে ক্রেডিট, আর আর মালিকানা সত্ত্বে কি হলে সেটা ডেবিট হবে।
ডেবিট দিকে আসবে মালিকানা সত্ত্বে? বলো তো। মিস নগদ। না, নগদ মিস কেন? বুঝলাম না কথাটা। বলছি মালিকানা সত্ত্ব কোন লেনদেনটি মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, মানে বেড়ে যায়? বলেছো মূলধন, ঠিক আছে। এখন এমন একটি লেনদেন বলো যেটির মাধ্যমে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়, সেটি কি? ম্যাম উত্তোলন। রাইট। হ্যাঁ, অরিন বলেছে উত্তোলন। উত্তোলন হলে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়ে যায়? কমে যায়। এখানে দেখো মোট ক্রেডিটের দিকে এই তিনটা আছে না, আমরা এই ডেবিটের দিকেও আমরা মালিকানা সত্ত্ব লিখবো, কারণ মালিকানা সত্ত্বের উত্তোলন তো মালিকানা সত্ত্ব। উত্তোলন হলে কি হবে? ডেবিট হবে রেওয়া মিলে। এখন বলো দায়। দুইটা দায় বলো তো কি প্রতিষ্ঠানের জন্য দুইটি দায়? ম্যাম পাওনাদার আর ঋণ হিসাব। ভেরি গুড, ভেরি গুড। ঋণ, পাওনাদার আর ঋণ, এই দুইটি হচ্ছে দায়। এখন বলো তো প্রতিষ্ঠানের দুইটি আয়ের নাম বলো। কোন দুইটি লেনদেনের ফলে মিস প্রতিষ্ঠানের আয়? বিক্রয় হিসাব। হ্যাঁ, বিক্রয়। তারপর তারপর কি হবে বলো মা? আর কি আয় হয় প্রতিষ্ঠানে? বিক্রির ফলে হয় আর কি? যদি বিনিয়োগ করো, আমি একটু আগে বলেছি বিনিয়োগ। বলো তো, শুনতে পারি না। মিস প্রাপ্ত বার্তা। রাইট, রাইট। প্রাপ্ত বার্তা প্রতিষ্ঠানের জন্য আয়। আচ্ছা অরিন বলো তো, এই প্রাপ্ত বার্তাটা কি? আমরা জেনেছি বার্তা সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে নগদ বার্তা আর একটি হচ্ছে কারবারি বার্তা। এই যে তুমি বললে প্রাপ্ত বার্তা, এই প্রাপ্ত বার্তাটা কি? মিস নগদ বার্তা। রাইট, প্রাপ্ত বার্তাটা হচ্ছে নগদ বার্তা। আমরা জানি দেনাদার এবং পাওনাদারের টাকা দ্রুত নিষ্পত্তির জন্য যে ছাড় দেওয়া হয় সেটি হচ্ছে নগদ বার্তা। প্রতিষ্ঠানের জন্য প্রাপ্ত বার্তা হচ্ছে আয় আর প্রদত্ত বার্তা হচ্ছে খরচ। ঠিক আছে, এখন আসো আমরা পরের স্লাইডটি দেখি। দেখো এই অধ্যায় শেষে তোমরা কি কি জানতে পারবে? হিসাবে উদ্বৃত্ত দিয়ে যথাযথ ছকে রেওয়া মিল প্রস্তুত করে হিসাবে গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করতে পারবে। হিসাবে লিখনের ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলো রেওয়া মিলে গড়মিল ঘটাবে এবং কোন ভুলগুলো গড়মিল ঘটাবে না তা শনাক্ত করতে পারবে। আমি বলেছি না যে কিছু কিছু দেখা যাবে ভুল হয়েছে কিন্তু ঠিকই রেওয়া মিল মিলে গেছে, মানে যে অনেক সময় অনেক ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়বে না, আমরা সেটা জানবো। কোন ভুলগুলো সাধারণত রেওয়া মিলে ধরা পড়ে না, আবার কোন ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে। এটাই বলছে যে ভুলগুলোর মধ্যে ভুলগুলো মানে লিখনের ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলো রেওয়া মিলে গড়মিল ঘটাবে এবং কোন ভুলগুলো গড়মিল ঘটাবে না তা শনাক্ত করবো। মানে ভুল হয়েছে, একটা হচ্ছে ভুল হলে গড়মিল ঘটাবে, আরেকটা হবে ভুল হবে কিন্তু কোনো গড়মিল ঘটাবে না, ঠিকই মিলে যাবে কিন্তু আসলে সেটি ভুল। তারপর দেখো অনিশ্চিত হিসাবে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, মানে রেওয়া মিলে যখন দুই পাশ না মিলবে তখন রেওয়া মিলের দুই পাশ মেলানোর জন্য আমরা যেখানে কম হবে সেখানে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে লিখবো। এক্ষেত্রে এখানে অনিশ্চিত হিসাবের প্রয়োজনীয়তাটা আমরা এখানে অনুভব করবো। অনিশ্চিত হিসাব খুলে সাময়িকভাবে রেওয়া মিলের উভয় দিক মেলাতে পারবো। এই অনিশ্চিত হিসাবটা হচ্ছে সাময়িকভাবে রেওয়া মিলটা মেলানোর জন্য আমরা সাময়িকভাবে এই অনিশ্চিত হিসাবটা খুলে আমাদের সমস্যাটা সমাধান করব। অরিন বলো রেওয়া মিলটার উদ্দেশ্য কি? আমি বলেছি প্রত্যেকটা অঙ্ক করার সময় আমরা জানবো যে এটা কেন করবো, কি প্রয়োজন আমাদের প্রতিষ্ঠানের জন্য। তাহলে দেখো তো কি প্রয়োজন আমাদের প্রতিষ্ঠানের জন্য এই রেওয়া মিলটা করো। মিস 1. জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা রেওয়া মিলের একটি মুখ্য উদ্দেশ্য। আন্ডারলাইন দাও অবজেক্টিভের জন্য, অবজেক্টিভের জন্য আন্ডারলাইন দাও যে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হচ্ছে, জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা রেওয়া মিলের একটা মুখ্য উদ্দেশ্য। তার মানে লেনদেন যাচাই করা সঠিকভাবে যাচাই হয়েছে কিনা সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য অবজেক্টিভের জন্য। তারপর বলো অরিন। 2. আর্থিক বিবরণী তথা বিশদায় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করা। আমরা যে 3. অরিন আমরা যে হিসাব চক্র পড়েছি সেখানে আর্থিক বিবরণী প্রস্তুতের একটা চক্র, একটা ধাপ আছে, সেটা কিন্তু রেওয়া মিল প্রস্তুতের পর সেই ধাপটি। তো রেওয়া মিল প্রস্তুতের পর সেই ধাপটি, তার মানে রেওয়া মিল করলে এই বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী করতে কি হবে? সহজ হবে। তারপর বলো জাবেদা ও খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা। হ্যাঁ,
দেখো আমরা যে বলছি না কিছু ভুল হবে রেওয়া মিলে, সেই ভুলটার কারণে অনেক সময় কি হবে, রেওয়া মিল ঠিকই মিলে যাবে, আবার কিছু ভুল হবে ঠিকই কিন্তু রেওয়া মিলে সেটা ধরা পড়বে না। এই যে যখন মিলে যাবে কিন্তু ধরা পড়বে না, কিন্তু কিছু ভুলে ধরা পড়বে, সেই ভুলটা কেন হলো? কারণ আমরা আবেদা থেকে খতিয়ান করছি, তারপর খতিয়ানে ডেবিট উদ্বৃত্ত দিয়ে রেওয়া মিলে ডেবিট দিকে বসাবো এবং খতিয়ানে ক্রেডিট উদ্বৃত্ত দিয়ে রেওয়া মিলে ক্রেডিট দিকে বসাবো। তার মানে রেওয়া মিল ভুল হওয়া মানে হচ্ছে আমাদের হয় জাবেদা নয়তো খতিয়ান আমাদের ভুল হয়েছে। তাহলে এই জাবেদা এবং খতিয়ানে কি ভুল হয়েছে সেটা আমরা উদ্ঘাটন করব এবং সংশোধন করব। রেওয়া মিল যদি প্রস্তুত না করি তাহলে এই ভুলগুলো কি হবে না, ধরা পড়বে না। তারপর বলো। দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা ও খতিয়ানের লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। হ্যাঁ, আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী জাবেদা এবং খতিয়ানের লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আমরা কি করি, রেওয়া মিল প্রস্তুত করি। আমরা তো বারবার বলছি যে খতিয়ানের উদ্বৃত্তে ডেবিট উদ্বৃত্ত রেওয়া মিলে ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্ত রেওয়া মিলে ক্রেডিট দিকে। এই যে প্রস্তুত করছি, এটা প্রস্তুত করতে গিয়ে আমরা দেখবো যে তারা দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেছে কিনা। তারপর দেখো 5 নম্বর বলো। খতিয়ানের সকল জের একসাথে থাকে বলে আর্থিক বিবরণী প্রস্তুতে সময় ও শ্রমের অপচয় রোধ হয়। খতিয়ানের সকল জেরগুলো একসাথে থাকে বলে আর্থিক বিবরণী যখন আমরা প্রস্তুত করব, মানে খতিয়ানের সকল জের একসাথে থাকে বলে কি বোঝানো হয়েছে, মানে খতিয়ানের সকল জেরগুলো অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট জেরগুলো দিয়েই আমরা রেওয়া মিল প্রস্তুত করছি। তার মানে রেওয়া মিল প্রস্তুতের ফলে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় আমাদের সময় এবং শ্রম কম লাগবে, এটা বোঝাচ্ছে। খেয়াল করো কিভাবে ঘুরিয়ে বলেছে যে খতিয়ানের সকল জের একসাথে থাকে বলে, একসাথে কোথায় থাকে, রেওয়া মিলে থাকে। তার মানে রেওয়া মিল প্রস্তুত হয় বলে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও শ্রমের অপচয় রোধ হয়। তারপর বলো। রেওয়া মিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। রেওয়া মিলের সাহায্যে আমরা কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পেয়ে থাকি। আমাদের কাজ হচ্ছে হিসাবে গাণিতিক সূত্র যাচাই করে রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য মন্তব্য করা। আচ্ছা, এটা আমরা যখন অফলাইনে ক্লাস করবো তখন সেটা নিয়ে আলোচনা করবো কাজগুলো। দেখো এখানে মেয়েরা রেওয়া মিলের নমুনা ছক দেওয়া আছে। রেওয়া মিল এত সালের এত তারিখে রেওয়া মিল লিখবে। আমি সবসময় বলি যে আমরা এমন ভাবে অঙ্ক করবো যেন টিচার কোনো ভাবে আমাদের অঙ্কের খাতায় লাল কালি দাগ যেন না দিতে পারে, অর্থাৎ আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে অঙ্কের সমাধানটা করব। অঙ্ক ঠিকই করি কিন্তু ছোটখাটো ভুলগুলোর জন্য আমাদের নাম্বার কাটতে থাকে। কিরকম, যদি উপরে লেখা না থাকে তাহলে 1 নাম্বার কেটে দেবো, এখানে ছকটা যদি সঠিকভাবে না হয় তাহলে নাম্বার কেটে দেবো। তাহলে অঙ্কটা ঠিকই করছো সঠিকভাবে, কিন্তু তোমাদের এই নিয়মটা যদি না অনুসরণ করো তাহলে তোমাদের নাম্বারগুলো কমে আসবে। সবাই কিন্তু পরীক্ষায় ধরো 5টা অঙ্ক দেওয়ার কথা 5টা অঙ্কই দিচ্ছে, কিংবা 7টা অঙ্ক দেওয়ার কথা 7টা অঙ্ক দিচ্ছে, সবাই কিন্তু মানে পুরো নাম্বারটা পাচ্ছে না। 7টা অঙ্ক দেওয়ার পরও সবাই পুরো নাম্বারটা পাচ্ছে না, কারণ এই ভুলগুলো হয়। এক এক পরীক্ষার্থী এক এক ভাবে উপস্থাপন করে, শুধুমাত্র উপস্থাপনের জন্য তাদের নাম্বারগুলো, যদি অঙ্কগুলো সঠিক হয় তারপরও নাম্বার পার্থক্য হওয়ার একটি কারণ হচ্ছে সঠিকভাবে উপস্থাপন না করা। তাহলে আমি তোমাদের কাছে অনুরোধ করবো অঙ্কের ছক এবং উপর লেখা উত্তর এগুলো সঠিকভাবে উপস্থাপন করবে খাতায়। তাহলে দেখো এখানে দেওয়া আছে ক্রমিক নং অথবা কোড নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে যে আমরা অঙ্ক করব, স্কুলে বলো কলেজে বলো কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে অঙ্কগুলো করছি, এই যে খতিয়ান পৃষ্ঠার ছকটা করছি না, এটা তোমরা যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে তখন এই ছকটা কাজে লাগবে। যে হিসাবেটা নিয়ে আসবে সেই খতিয়ান পৃষ্ঠার নাম্বারটা এখানে দেওয়া থাকবে। তাহলে এক নজরে এখানে দেখা যাবে যে এই খতিয়ান পৃষ্ঠার নাম্বারে এই হিসাবে খতিয়ানটা করা আছে। শুধুমাত্র আমরা ছকটা এখন করি, কিন্তু এটা কার্যকারিতা হয় প্রতিষ্ঠানে যখন কাজ করবে। ঠিক আছে, দেখো যেহেতু রেওয়া মিল হিসাবে কোনো অংশ নয়, রেওয়া মিল কিন্তু হিসাবে কোনো অংশ নয়, সেহেতু রেওয়া মিলের কোনো স্বীকৃত ছক নেই। মানে একটা যে স্বীকৃত ছক আছে যে এরকমই হতে হবে এরকম কোনো নির্দিষ্ট স্বীকৃতি কোনো ছক নেই। তাছাড়া আইএএস অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি কোনো সুনির্দিষ্ট ছক প্রদান করে না। উল্লিখিত ছকটিকে বহুলভাবে ব্যবহার করা হচ্ছে। লামিয়া রহমান, রোল 36। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা একজন মনে হয় এখনো চ্যাট বক্সে দাওনি। তোমরা হচ্ছে 7 জন, কিন্তু চ্যাট বক্সে হচ্ছে 6 জন। দেখো
লামিয়া পড়ো। লামিয়া শুনতে পাচ্ছ? লামিয়া, আমার কথা শোনা যাচ্ছে? নাজিয়া তাসনিম, রোল 18। সরি, নাজিয়া অরিন, আমি বিটাকে 8 দেখছি। সাবিকুন নাহার নাম। আমি চাচ্ছিলাম জি, নতুন মিস। কেউ বলুন, নতুন কেউ বলুন। আচ্ছা, আনিশা শুনতে পাচ্ছ? আনিশা, তোমরা কি অনেক ক্লান্ত? জি মিস। আনিশা বলো, আনিশা বলো, 1 নাম্বারটা বলো তো। রিয়ামিলের ছকটা একটু বর্ণনা করো, বলো 1 নাম্বারটা। সেটা রিডিং করব। হ্যাঁ, পড়ো। ক্রমিক বা কোড নং। যদি হিসাবের কোনো কোড নং থাকে তবে হিসাবের বিপরীতে সেই কোড নং হিসাবের কোড না থাকলে ধারাবাহিক ক্রমিক নং বসাতে হয়, হ্যাঁ। যেমন 1 2 3 তার মানে ইত্যাদি। বুঝতে পেরেছো? যদি কোনো কোড নং Miss, দেওয়া থাকে তাহলে আমরা কোড নং গুলো লিখবো। আর যদি কোড আর নং না দেওয়া দেওয়া থাকে থাকলে তাহলে আমরা 1 1 2 3, 2 ধরো 1 3। নাম্বার মূলধন, 2 নাম্বার উত্তোলন, 3 নাম্বার ব্যাংকে জমা, এভাবে লিখবো ক্রমিক নংগুলো। হিসাবে শিরোনাম বলো 2 নাম্বারটা। হিসাবের শিরোনাম। খতিয়ান থেকে যে সমস্ত হিসাবের উদ্ধৃত আনা হয় সেগুলোর শিরোনাম বসাতে হয়, যেমন মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, বেতন হিসাব ইত্যাদি। তোমরা তো খতিয়ান পড়েছো, খতিয়ানে আমরা উপরে কি লিখি? মূলধন হিসাব, আশাপত্র হিসাব, এভাবে লিখি। ওই শিরোনামটাই এখানে মিলের যে হিসাবের শিরোনাম, এই শিরোনামটা এখানে লিখতে হবে। তারপর বলো 3 নাম্বার। 3, খতিয়ান পৃষ্ঠা। খতিয়ানের যে পৃষ্ঠা হতে হিসাবের উদ্ধৃত রেওমিলে স্থানান্তর করা হয়, এই এই ঘরে সেই পৃষ্ঠা নং লিখতে হয়, ফলে ভুল ত্রুটি হলে খুব সহজেই উদ্ঘাটন করা যায়। আমি যে কথাটা বলেছি যে যখন তোমরা কোনো প্রতিষ্ঠানে কাজ করবে, এই যে খতিয়ানের পৃষ্ঠা হতে যে হিসাবের উদ্ধৃতটা নিয়ে আসছি, যে হিসাবে শিরোনামটা সে আমিল স্থানান্তর করা হয়েছে, এই ঘরে সেই পৃষ্ঠাটার নাম্বার লিখতে হয়। যখন কোনো ভুল হবে তখন সেই ওই পৃষ্ঠা নাম্বারে গিয়ে আমরা দেখতে পারবো যে ওই সম্পর্কে কোনো ভুল আছে কিনা। যদি থাকে তাহলে খুব সহজে সেটা সেই ভুলটা সংশোধন করা যায়। তারপর বলো ডেবিট টাকা। খতিয়ানের বিভিন্ন হিসাবের ডেবিট উদ্ধৃতগুলো টাকার পরিমাণ এ ঘরে লিখতে হয়। আমি বলেছি শুরুতে যে আমরা খতিয়ানের ডেবিট উদ্ধৃতগুলো রেয়ামিলের ডেবিট দিকে বসাবো এবং খতিয়ানের ক্রেডিট উদ্ধৃতগুলো রেয়ামিলের ক্রেডিট দিকে বসাবো। এটাই বলছে যে খতিয়ানের বিভিন্ন হিসাবে ডেবিট উদ্ধৃতগুলো টাকার পরিমাণ এই ঘরে লিখতে হয়। পাশাপাশি দেখো 5 নাম্বার ক্রেডিট টাকা। খতিয়ানের বিভিন্ন ক্রেডিট হিসাবে টাকা। ক্রেডিট উদ্ধৃতগুলো, হ্যাঁ বলো। খতিয়ানের বিভিন্ন হিসাবের ক্রেডিট উদ্ধৃতগুলো টাকার পরিমাণ এ ঘরে লিখতে হয়। তার মানে আমরা কি জানলাম কিভাবে আমরা রেয়ামিলটা প্রস্তুত করবো? আমরা প্রথমে যদি কোড নাম্বার থাকে তাহলে কোড নাম্বার লিখবো, যদি না থাকে তাহলে ক্রমিক নং বসাবো। হিসাবের শিরোনামটা কি? আমরা যখন খতিয়ান প্রস্তুত করেছি সেই খতিয়ানের যে উপরে হিসাবের শিরোনামটা লিখেছি, তাহলে সেই হিসাবের শিরোনামটা এখানে আসবে। তারপর খতিয়ান পৃষ্ঠা, এখানে পৃষ্ঠা নাম্বার আমাদের অঙ্কে থাকে না, খতিয়ান পৃষ্ঠার ঘরটা থাকবে। আর ডেবিট এবং ক্রেডিট টাকাটা কি? যে খতিয়ানে ডেবিট টাকা, ডেবিট উদ্ধৃত ডেবিট দিকে নিয়ে আসবো আর ক্রেডিট উদ্ধৃত ক্রেডিট দিকে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের রেয়ামিল প্রস্তুতকরণের যে ছকটা, সেই ছক সম্পর্কে জানা। এখন বলো রেয়ামিল প্রস্তুত প্রণালী। রেয়ামিল প্রস্তুত প্রণালী বলবে হচ্ছে সাবিকুন না, বলো। ওকে মিস। রেওমিল প্রস্তুত প্রণালী। লেনদেন চিহ্নিত করার পর প্রাথমিকভাবে সেগুলোকে জাবেদার তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে প্রত্যেকটি হিসাবের আলাদা আলাদা শিরোনামের মাধ্যমে পাকাপাকিভাবে খতিয়ানে স্থানান্তর করে উদ্ধৃত নির্ণয় করা হয়। জাবেদা না করেও সরাসরি হিসাবগুলোকে খতিয়ানে স্থানান্তরের মাধ্যমে উদ্ধৃত নির্ণয় করা হয়। খতিয়ানের সকল হিসাবের উদ্ধৃত নির্ণয় করার পর ডেবিট উদ্ধৃতগুলোকে ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্ধৃতগুলোকে ক্রেডিট দিকে একটি আলাদা কাগজে বা খাতায় লিপিবদ্ধ করে রেওমিল প্রস্তুত করা হয়। আচ্ছা, সাবিকুন না
অনেক ধন্যবাদ। দেখো তাহলে রেওয়ামিল প্রস্তুত করাটা কি, লেনদেন চিহ্নিত করার পর প্রাথমিকভাবে সেগুলোকে আমরা জাবেদায় তারিখে ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়। আমরা ক্লাসের একেবারে শুরুতেই বলেছি আমরা কিভাবে রেওয়ামিলটা প্রস্তুত করব। দেখো এই কথাটা আমাদের পাঠ্য বইয়ে বলছে যে লেনদেন প্রথম চিহ্নিত করার পর প্রাথমিকভাবে সেগুলোকে আমরা জাবেদায় তারিখে ক্রমানুসারে লিপিবদ্ধ করি। পরবর্তীতে প্রত্যেকটি হিসাবের আলাদা আলাদা আমরা শিরোনামের মাধ্যমে পাকাপাকি ভাবে খতিয়ানে স্থানান্তর করি। এই জন্য খতিয়ানকে কি বলা হয়? পাকা বই বলা হয়, আবার বলা হয় হিসাবের রাজা। তাহলে ওইখানে স্থানান্তর করে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। জাবেদা না করেও সরাসরি হিসাবগুলোকে খতিয়ানে স্থানান্তরের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা যায়, সেটাও আমরা করেছি। আমরা অধ্যায় 7-এ যখন খতিয়ানের ছকের একটা ছক দেওয়া ছিল উদ্দীপকটা, এবং সেখান থেকে ওই খতিয়ানের সাহায্যে আমরা জাবেদা প্রস্তুত করেছিলাম। তাহলে জাবেদা ছাড়াও কি করা যায়? খতিয়ান প্রস্তুত করা যায়, তবে জাবেদা করে খতিয়ান প্রস্তুত করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। খতিয়ানের সকল হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করার পর ডেবিট উদ্বৃত্ত গুলোকে কি করে? ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্ত গুলোকে ক্রেডিট দিকে একটি আলাদা কাগজে বা খাতায় লিপিবদ্ধ করে কি করা হয়? রেওয়ামিলটা প্রস্তুত করা হয়। কি কি বিষয় আমরা বিবেচনা করব রেওয়ামিল প্রস্তুতের সময়? অরিন বলো। জি মিস। রেওয়ামিল তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। সে লক্ষ্যে প্রতিটি উদ্ধৃত যাতে করে সঠিকভাবে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় তার জন্য রেওয়ামিল প্রস্তুতের পূর্বে বিশেষ সতর্কতা এবং কিছু বিষয় বিবেচনা করে রেওয়ামিল প্রস্তুত করা হয়। ব্যবসার স্বার্থেই রেওয়ামিল প্রস্তুত করার পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়। হ্যাঁ বলো। আমরা মূল কথা কি জানলাম? যে রেওয়ামিল কেন প্রস্তুত করি? গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়ামিলটা প্রস্তুত করা হয়। ঠিক আছে, এখন বলো 1 নাম্বার। ১. মজুত পণ্য লিপিবদ্ধকরণে সতর্কতা অবলম্বন করতে হয়। প্রারম্ভিক মজুত পণ্যের মূল্যকে রেওয়ামিল প্রস্তুতের তারিখে ব্যয় বা খরচরূপে গণ্য করে রেওয়ামিলের ডেবিট কলামে দেখাতে হবে, কিন্তু সমাপনী মজুত পণ্যের মূল্যকে রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ সমাপনী মজুত পণ্য খতিয়ানের উদ্ধৃত নয়। এমনকি সমাপনী মজুত পণ্যের মূল্য প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়কৃত পণ্যের অংশবিশেষ। সুন্দর বলেছো, সবাই একটু খেয়াল করো, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, মজুত পণ্য লিপিবদ্ধকরণে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে। প্রথমত সেটি কি? প্রারম্ভিক মজুত পণ্যের মূল্যকে রেওয়ামিলে প্রস্তুতের তারিখে ব্যয় বা খরচ রূপে গণ্য করে রেওয়ামিলে ডেবিট কলামে আমরা বসাই, কিন্তু সমাপনী মজুত পণ্যের মূল্যকে রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ সমাপনী মজুত পণ্য খতিয়ানের উদ্বৃত্ত নয়। এমনকি সমাপনী মজুত পণ্যের মূল্য কেন করা যাবে না? কারণ এটা প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়কৃত পণ্যেরই অংশ বিশেষ। তার মানে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়কৃত পণ্যের মধ্যে এই সমাপনী মজুত পণ্যের মূল্যটা রয়েছে অন্তর্ভুক্ত, এই জন্য সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসবে না। 2 নম্বরটা বলো। ২. যখন সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়, তখন প্রারম্ভিক মজুত পণ্যকে রেওয়ামিলে অন্তর্ভুক্ত না করে সমাপনী মজুত পণ্যকে রেওয়ামিলের ডেবিট কলামে সম্পদ হিসেবে দেখাতে হবে, কারণ সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। সবাই খাতায় স্টার চিহ্ন দিয়ে এটা লিখে নাও। দেখো, আমি একবার বলছে সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসবে না, আবার বলছে যে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে আসবে না। তার মানে দেখো, নরমাল নিয়মে সমাপনী মজুত পণ্য নরমাল নিয়মে আমরা মনে রাখবো, সবসময় মাথায় রাখবো যে রেওয়ামিল প্রস্তুতের সময় সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসবে না, এটা হচ্ছে নরমাল। এখন যদি আমাদের দেখো, যদি প্রশ্নে থাকে সমন্বিত ক্রয়, কখন, এখন কথা হচ্ছে কখন সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসবে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে আসবে না, সেটা একেবারে কখন থাকবে? যখন তোমার প্রশ্নে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় কথাটা লেখা থাকবে, তখন কি হবে? তখন সূত্রটা দেখো, সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস হচ্ছে সমাপনী মজুত পণ্য।
এই যে মাইনাস করা হয়েছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, তার মানে এই সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত আছে। যেহেতু সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত আছে, এই জন্য এই সময় প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। আর দেখো মাইনাস সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত নাই, এই জন্যই সমাপনী মজুত পণ্য মিলে আসবে। সবাই বুঝতে পেরেছো? যদি একবার ওটা কোনো হিসাব যদি অন্তর্ভুক্ত থাকে সেটা আর দ্বিতীয়বার আসবে, যদি না থাকে তখনই আসবে। তার মানে যখন এখানে আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখেছি তখন সমাপনী মজুত পণ্যটা ওই প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল বলেই সমাপনী মজুত পণ্য মিলে আসবে না। আর যখন সমন্বিত ক্রয় কথাটা লেখা থাকবে তার মানে এই সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয় অন্তর্ভুক্ত আছে, কিন্তু সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত নেই। যেহেতু সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত নেই এই জন্য রেওয়া মিলে তখন সমাপনী মজুত পণ্য আসবে। প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় বা খরচ হিসাবে গণ্য হবে ডেবিট দিকে, আর সমাপনী মজুত পণ্য আসবে যখন রেওয়া মিলে তখন সম্পদ হিসাবে গণ্য হবে। যখন অঙ্ক করবে তখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবে। 3 নাম্বারটা বলো। 3. মণিহারি মজুদের ক্ষেত্রে প্রারম্ভিক মণিহারি মজুদকে ব্যয় হিসাবে মিলের ডেবিটে দেখাতে হবে, কিন্তু সমাপনী মণিহারি অন্তর্ভুক্ত হবে না। আমরা খেয়াল করবে এই বিষয়টা, যখন মণিহারি মজুদের ক্ষেত্রে প্রারম্ভিক মণিহারিটাকে আমরা ব্যয় হিসাবে মিলে দেখাবো, সমাপনীটা এখানে দেখাবো। আজকে এই পর্যন্তই। অরিন, তোমরা সবাইকে খাতায় লিখে নাও, কিছু কাজ দিব, একটু লিখো। আচ্ছা, এর আগে একটু দ্রুত এটা পড়ে নাও। 4 নাম্বারটা পড়ো অরিন। 4. হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার প্রভৃতি চলতি সম্পদ ও চলতি দায়ের প্রারম্ভিক উদ্ধৃত রেওয়া মিলে আসবে না, কারণ এগুলো সংশ্লিষ্ট হিসাবের সমাপনী উদ্ধৃতের সাথে সমন্বিত থাকে। আচ্ছা, প্রারম্ভিক আসবে না কেন? কারণ এটা সমাপনীর সাথে অন্তর্ভুক্ত রয়েছে, এই জন্য এইগুলো প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংকে জমা, দেনাদার, পাওনাদার প্রভৃতি চলতি সম্পদ, চলতি দায় প্রারম্ভিক উদ্ধৃত গুলো রেওয়া মিলে আসবে না। তারপর বলো। 5. সম্পদের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি, যেমন কুঋণ সঞ্চিতি বা সন্দেহজনক পাওনা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি বা প্রদেয় বাট্টা সঞ্চিতি ও প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি রেওয়া মিলে ক্রেডিট হবে। হ্যাঁ, তারপর বলো। 6. দায়ের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি, যেমন পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রাপ্য বাট্টা সঞ্চিতি বা পাওনা বাট্টা সঞ্চিতি ও প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার প্রথা অনুযায়ী দায়ের বিপরীতে সঞ্চিত ধার্য অনুচিত। যদি হিসাবের বইতে ধার্যকৃত অবস্থায় পাওয়া যায় তবে রেওয়া মিলের ডেবিট কলামে লেখা যেতে পারে। দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য পরিহার করাই উত্তম। আচ্ছা, তারপর বলো। 7. কতিপয় হিসাবের সাথে প্রদত্ত না প্রাপ্ত উল্লেখ থাকে না, সেক্ষেত্রে উক্ত হিসাবগুলোকে প্রদত্ত ধরে রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হবে, যেমন ভাড়া, বাট্টা, কমিশন, সুদ ইত্যাদি। আচ্ছা, এই যে আমাদের 4 থেকে 7 এগুলো আমরা যখন অঙ্ক করবো তখন আবার এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এখন তোমরা বাড়ির কাজটা লিখে নাও। আগে দেখো, বাড়ির কাজটা লেখার আগে দেখো, খতিয়ানের ডেবিট উদ্ধৃত যা রেওয়া মিলে ডেবিট দিকে বসবে, কি রেওয়া মিলে ডেবিট দিকে বসবে? যাবতীয় সম্পদ সমূহ, যাবতীয় খরচ বা ব্যয় সমূহ, অগ্রিম খরচ, প্রাপ্য আয় সমূহ, বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ ইত্যাদি। খতিয়ানের ক্রেডিট দিকে যা রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে যাবতীয় দায় সমূহ, যাবতীয় আয় বা লাভ সমূহ, অনুপার্জিত আয়, মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, ক্রয় ফেরত, মূলধন।
একটু লিখে নাও। এখানে আমি লিখতে পাচ্ছি, দেখো 1 নাম্বার দিয়ে একটু লিখো। 1 নাম্বার দিয়ে লিখো, মেসার্স মুন্নু ট্রেডার্সের নিম্নলিখিত উদ্ধৃত হতে, সবাই একটু লিখে নাও। মেসার্স মুন্নু ট্রেডার্সের নিম্নলিখিত উদ্ধৃত হতে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল তৈরি করো। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল তৈরি করো। লিখেছ? অরিন লেখা হয়েছে? জি মিস। হ্যাঁ, তারপর ছক করো, 2টি দাগ দাও, 2টা মানে হিসাবের নাম টাকা, আর কিছু লিখতে হবে না। হিসাবের নাম টাকা। লিখো মূলধন 60,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, ম্যাম মূলধন কত বলছিলেন? 60,000 টাকা। লেখা হলে বলবে, তাহলে আমি পরেরটা বলবো। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 10,000 টাকা। লিখেছ? জি মিস। হ্যাঁ, আমি আবারও বলছি, মূলধন হচ্ছে 60,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 10,000 টাকা। বিক্রয় লিখো, বিক্রয় লিখো 25,000 টাকা। বিক্রয় হচ্ছে 25,000 টাকা। লিখেছ? বিক্রয় 25,000 টাকা। জি মিস। ক্রয় লিখো 10,000 টাকা। এটা হচ্ছে আসবাবপত্র লিখো 40,000 টাকা। 40,000। হ্যাঁ, আসবাবপত্র 40,000 টাকা লিখো। ব্যাংক ঋণ লিখো 30,000 টাকা। ব্যাংক ঋণ 30,000 টাকা। বিনিয়োগ লিখো, বিনিয়োগ লিখো 50,000 টাকা। দেনাদার লিখো 5,000 টাকা। এই হচ্ছে তোমাদের অঙ্ক। মিস বিনিয়োগটা কত বলেছিলেন? বিনিয়োগ 50,000। আমি আবার বলছি, একটু খেয়াল করো, মূলধন 60,000, বিক্রয় 25,000, ব্যাংক ঋণ 30,000, প্রারম্ভিক মজুত পণ্য 10,000, ক্রয় হচ্ছে 10,000, আসবাবপত্র 40,000, বিনিয়োগ 50,000, দেনাদার হচ্ছে 5,000। এটার আলোকে একটা রেওয়া মিল